আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাতহু মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। তারেক রহমানের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত ও জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম সম্পন্ন। ভোটার হচ্ছেন ঢাকার 17 আসনে। ফিঙ্গার ও আইরিস দিলেন জাইমা রহমান। ওসমান হাদির কবর জিয়ারত ও জাতীয় কবির সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা। নির্বাচন নিয়ে শঙ্কা কাটলেও ষড়যন্ত্র থেমে নেই মির্জা ফখরুল। ফের ইনকিলাব মঞ্চের শাহবাগ অবরোধ। শহীদ ওসমান হাদির খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা। গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান। ঝিনাইদহ 4 আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সংখ্যালঘুদের দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, অভিযোগ প্রেস সচিব শফিকুল আলমের। গণমাধ্যমকে সতর্কতার সাথে এআই প্রযুক্তি ব্যবহারের আহ্বান। এবং কিশোরগঞ্জের পাগলা মসজিদে দান বাক্সে মিলল 35 বস্তা টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার। অতীতের সব রেকর্ড ভেঙেছে দাবি ডিসি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত ও জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে হাজির হয়ে ফিঙ্গার এবং আইরিশ বা চোখের মনির ছাপ দেন তিনি। ঢাকার 17 আসনের গুলশান এলাকার 19 নম্বর ওয়ার্ডে ভোটার নিবন্ধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এদিন তারেক রহমানের সাথে তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানও একই এলাকায় ভোটার হতে নিবন্ধন করেন। নির্বাচন কমিশন বলছে, এনআইডি কার্যক্রম সম্পন্ন হলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ভোটার তালিকা অন্তর্ভুক্তির বিষয়ে রোববার সিদ্ধান্ত নেবে কমিশন। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। দীর্ঘ 1.5 যুগ পর দেশে ফেরার 2 দিনের মাথায় ভোটার তালিকায় নিজের নাম তোলা ও জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশে ফিরে তারেক রহমান ভোটার হওয়ার জন্য আসবেন বিএনপির পক্ষ থেকে আগেই ইসিকে অবহিত করা হলে সে অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখে কমিশন। আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থায় আগারগাঁয়ের ইসি ভবনের নিচতলায় প্রবাসী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য সংরক্ষিত 104 নম্বর রুমে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেখানে তারেক রহমানের স্বাক্ষর, আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান করা হয়। এ সময় ইসি সচিব আক্তার আহমেদ উপস্থিত ছিলেন। সব ঠিকঠাক থাকলে ঢাকা 17 আসনের গুলশান এলাকার 19 নম্বর ওয়ার্ডের ভোটার হবেন তারেক রহমান। বিএনপির শীর্ষ নেতা কমিশন ভবন ত্যাগ করলে এনআইডি নিবন্ধন নিয়ে ব্রিফ করেন ইসি সচিব আক্তার আহমেদ। ফর্ম ফিল আপ করে ওনাদের ছবি তুলেছেন, বায়োমেট্রিক্স দিয়েছেন এবং দিয়ে ওনারা আবেদন করেছেন যে ওনাদেরকে যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। ভোটার তালিকা আইন 2009-এর 15 ধারা অনুযায়ী কমিশনের এখতিয়ার আছে যে কোনো প্রাপ্তবয়স্ক বা ভোটার হওয়ার সক্ষম ব্যক্তিকে ভোটার করতে পারেন। প্রসেসের জন্য সময় লাগে, কারণ এটা আপলোড করে আপনার ওনাদের ফিঙ্গারপ্রিন্ট এবং সিগনেচার ম্যাচিং, ফেস আইডি সেগুলোকে ম্যাচিং করতে হয়। ম্যাচিং করার পরে কনফার্ম হলে তখন আর কি ওনাদেরকে একটা ভোটার আপনার আমরা এনআইডি নাম্বার যেটা বলি সে নাম্বারটা দেওয়া হয়। ভোটার তালিকায় অন্তর্ভুক্তির প্রক্রিয়ার বিষয়েও কথা বলেন তিনি। এটা ফুল কমিশনের অনুমতি লাগবে। সেক্ষেত্রে কালকে কি সম্পূর্ণ হবে? যেহেতু সোমবার হচ্ছে শেষ দিন মনোনয়নপত্র জমা দেওয়ার। আমাকে বলার সুযোগটা তো দিবেন। কমিশন তো আছেন সবাই এখানে। কমিশনের কালকে কমিশন, আপনারা জানেন কমিশনের সিদ্ধান্ত, কমিশনের অনুমতি দুভাবে পাওয়া যায়। একটা হচ্ছে আনুষ্ঠানিক সভা করে, আর একটা হচ্ছে নথির মাধ্যমে। এখন কমিশন যে পদ্ধতিতে অনুমোদন করবেন সেটা আমরা নথি উপস্থাপন করব নিষ্পত্তির জন্য। এর আগে শনিবার দুপুর 12:30টার দিকে মা ডাক্তার জুবাইদা রহমানকে সাথে নিয়ে কমিশনে আসেন ব্যারিস্টার জাইমা রহমান। নির্ধারিত কক্ষে গিয়ে ফিঙ্গার ও চোখের আইরিশ দেন জাইমা। অসুস্থ শাশুড়িকে দেখতে এসে গত 23 জুন জাতীয় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন ডাক্তার জুবাইদা। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দুপুর 1টার দিকে ইসি ভবন ত্যাগ করেন মা ও মেয়ে। নির্বাচন কমিশন ভবন থেকে বের হয়ে বনানী কবরস্থানে ছোট ভাই আরাফাত রহমান কোকো ও পাশের সামরিক কবরস্থানে শ্বশুর মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন তারেক রহমান। এছাড়াও পিলখানায় শহীদ সেনা কর্মকর্তাদের কবরে শ্রদ্ধা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইয়াসিন রানা,
এটিএন বাংলা, ঢাকা। এর আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেন তারেক রহমান। স্বদেশ প্রত্যাবর্তনের তৃতীয় দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে ওসমান হাদির কবরে শ্রদ্ধা জানাতে আসেন তিনি। নেতাকর্মী আর উৎসুক জনতার ভিড় অতিক্রম করে গুলশানের বাসা থেকে সকাল 11:20 ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাদির সমাধিতে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। 24-এর ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থানের অগ্রনায়ক ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির সমাধিতে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের নায়ক তারেক রহমান। গণতান্ত্রিক উত্তরণের আন্দোলনের অগ্রসৈনিক হাদির অবদান এবং আত্মত্যাগের কথা স্মরণ করে দুহাত তুলে তার রুহের মাগফিরাত কামনা করেন তিনি। দলের সিনিয়র নেতাদের নিয়ে হাদির সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানানোর পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরে শ্রদ্ধা জানান তারেক রহমান। এ সময় বিএনপি মহাসচিব বলেন, গণতান্ত্রিক সংগ্রামের বীর যোদ্ধা হাদির কবর জিয়ারত তারেক রহমানের রাজনৈতিক প্রজ্ঞার পরিচয়। তার আগমনে নির্বাচন নিয়ে জনগণের সব শঙ্কা দূর হয়েছে। জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে জনাব তারেক রহমান সাহেবের আগমন বাংলাদেশে এটাকে অনেক সমীকরণগুলোকে সহজ করে দিয়েছে এবং আজকে বাংলাদেশি জাতীয়তাবাদের যে রাজনীতি সেই রাজনীতি দর্শনকে সামনে চলে এসেছে। আমরা বিশ্বাস করি যে এই দর্শনই, এই রাজনীতি বাংলাদেশের জনগণের মুক্তির জন্য সবচেয়ে উপযুক্ত দর্শন। চক্রান্ত ষড়যন্ত্র সেটা আগে ভাগে কিছু বলা যায় না, তবে এখন মানুষের মধ্যে সেই সংখ্যাটা দূর হয়ে গেছে। এর আগে সকাল 10:30টার পর গুলশানের বাসা থেকে রওনা হয়ে 11:15টার দিকে শাহবাগে পৌঁছলে নেতাকর্মী আর উৎসুক জনতার অভিবাদনে সিক্ত হন তারেক রহমান। কবর জিয়ারত শেষে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে যাওয়ার পথে জনতার জোয়ারে শাহবাগ পেরুতেই আধ ঘন্টার বেশি সময় লাগে তার। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় আন্দোলনকারীরা। গতকাল শুক্রবার বাদ জুমা তারা শাহবাগে অবস্থান নেয় এবং সারা রাত তারা অবস্থান করে। সকালে ওসমান হাদির কবর জিয়ারত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় আন্দোলনকারীরা শাহবাগ ছেড়ে আজিজ সুপার মার্কেটের সামনে সরে গেলেও পরে আবারও অবস্থান নেয় শাহবাগে। গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের হাতে ফুল দিয়ে তিনি বিএনপিতে যোগ দেন। এ সময় মির্জা ফখরুল জানান, রাশেদ খান ঝিনাইদহ 4 আসন থেকে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন। রাশেদ খান বলেন, তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে তোলার অগ্রযাত্রায় সামিল হতেই তার বিএনপিতে যোগ দেয়া। সালাউদ্দিন আহমেদ বলেন, মেধা প্রযুক্তি নির্ভর বাংলাদেশ বিনির্মাণে রাশেদ খানের মতো তরুণদের ব্যাপক সমর্থন নিয়ে দেশকে গড়ে তুলতে চান তারেক রহমান। নতুন বাংলাদেশ গঠনে তার নেতৃত্ব দেশ এবং জনগণের জন্য অত্যন্ত প্রয়োজন। আমি বিশ্বাস করি সংস্কার, বিচার এবং সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে জনাব তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আগামীর বাংলাদেশ হবে মেধাভিত্তিক, জ্ঞান নির্ভর, প্রযুক্তি নির্ভর বাংলাদেশ। আমরা যাতে এই তারুণ্যের ভাবনাকে ধারণ করতে পারি এবং মেধা ও প্রযুক্তি নির্ভর, জ্ঞান নির্ভর বাংলাদেশ করতে পারি, সেই লক্ষ্যেই আমরা রাশেদ খানকে আমরা স্বাগতম জানাচ্ছি। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করে সংখ্যালঘুদের দিয়ে বিভ্রান্তি ছড়িয়ে অস্থিতিশীলতা তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের জন্য আয়োজিত সাংবাদিকতায় এআই এর ব্যবহার শীর্ষক 2 দিনব্যাপী কর্মশালায় তিনি জানান, আওয়ামী লীগের ষড়যন্ত্র থেমে নেই। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ফটো কার্ডের মাধ্যমে ষড়যন্ত্র চলছে, যা রীতিমতো আতঙ্ক সৃষ্টি করেছে। সাংবাদিক এবং গণমাধ্যমকে আরও সতর্কতার সাথে এআই প্রযুক্তি ব্যবহারের আহ্বানও জানান প্রেস সচিব। যে বের হবে
এর মাধ্যমে আপনি দুই তিনটা কোট এনে আপনি ইয়ে করতেছেন, মানে আপনাকে খুব কুইক করতেছে, কিন্তু কুইক করতে যে আপনি নিজেই ডিপ টেক স্প্রেড করতেছে। এটা সবথেকে ভয়াবহভাবে ইউজ হচ্ছে মাইনরিটিদের এগেইনস্টে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার মানে এক্স, তাদের প্ল্যাটফর্ম ইউজ করে, প্ল্যাটফর্মে এআই এর টুলস ইউজ করে দুনিয়ার হেট স্পিচ ব্যবহার করে, দুনিয়ার হেট ছড়িয়ে, ঘৃণা ছড়িয়ে একটা জনপদকে অশান্ত করে ফেলা হচ্ছে, তার এতে কিছু আসে যায় না। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র নির্বাচন করবেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি জানান, প্রয়োজনে দল ছাড়বেন, তবুও নির্বাচন থেকে সরবেন না। এই আসনটি জমিয়তে উলামায়ে ইসলামের জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দিয়েছে বিএনপি। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী জামায়াতের প্রার্থী মাওলানা মোবারক হোসেন। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ইশাক সুমনকে সাথে নিয়ে মিজান শাহজাহানের রিপোর্ট। মেঘনা নদীর এক পারে কিশোরগঞ্জের ভৈরব। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে সৈয়দ নজরুল ইসলাম সেতু পার হয়ে ওপারে যেতেই গাড়ির চাকা স্পর্শ করল আশুগঞ্জের মাটি। আশুগঞ্জ, সরাইল ও বিজয়নগর উপজেলার একাংশ নিয়ে সংসদীয় আসন ব্রাহ্মণবাড়িয়া 2। এই আসনে বিএনপি কোনো প্রার্থী দেয়নি। তাদের শরিক জুনায়েদ আল হাবিব খেজুরগাছ প্রতীকে নির্বাচন করবেন এখানে। আলেম যেহেতু দাঁড়াইছে, আশিকের রাসূল, আমরা ওনাকেই চাই। জুটের থেকে যেহেতু নির্বাচন দিছে, যেহেতু দলতে দিছে না, যেহেতু যোগ্য প্রার্থী দেখে আমরা ভোট দেব। দল মনোনয়ন না দিলেও স্বতন্ত্র নির্বাচন করবেন সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা ব্যারিস্টার রুমিন ফারহানা। দল দলের মতন করে তাদের সিদ্ধান্ত নেবে, আমি আমার সিদ্ধান্ত আমার মতো করে নেব। আমি আমার নেতা কর্মীদের সঙ্গে কথা বলবো, তারা যদি বলে তাহলে আমি সেই পথে যাব, তবে নির্বাচন আমি করব। তবে আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ জানান, তাদের আসনে ব্যালট পেপারে ধানের শীষ থাকবে না, তারা খেজুর গাছের পক্ষেই কাজ করবেন। দলের সিদ্ধান্তই চূড়ান্ত আমরা মনে করি। দেশনায়ক জনাব তারেক রহমান দেশের সার্বিক অবস্থার কথা বিবেচনা করে জোটকে আসনটা ছেড়ে দিয়েছেন। দেশনায়ক জনাব তারেক রহমানের এই সিদ্ধান্তকে গ্রহণ করে নিয়েছে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে দাঁড়িপাল্লার প্রার্থী জেলা জামাতের আমির মাওলানা মোবারক হোসেন। 5 বছরে এই 55 বছরের যে গ্যাপগুলি, অবহেলিত সংখ্যাটা বাদ দিয়ে এলাকার জনমানুষের চাহিদা পূরণ করা সক্ষম হবে ইনশাআল্লাহ। আশুগঞ্জে মেঘনা নদীর তীরে ধানের বিশাল পাইকারি বাজার। হাওড়া অঞ্চলের এসব ধান 4 শতাধিক অটোমেটিক রাইস মিলে সিদ্ধ হয়ে 15 ঘন্টায় চালে রূপান্তরিত হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপজেলা বলা হয় আশুগঞ্জকে। এখানে 11টি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে একটি সার কারখানা। এছাড়া এটি একটি গুরুত্বপূর্ণ নদী বন্দর। এত কিছু থাকার পরেও ব্রাহ্মণবাড়িয়ার এই উপজেলাটি এখন পর্যন্ত পৌরসভায় উন্নীত হয়নি। তাই এখানকার ভোটাররা বলছেন, আগামীতে যিনি সংসদ সদস্য হবেন তাকে প্রতিশ্রুতি দিতে হবে যেন আশুগঞ্জকে প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত করা হয়। মিজান শাহজাহান, এটিএন বাংলা, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। মানিকগঞ্জ 1 আসন থেকে ভোটের গাড়ির খবর জানাচ্ছেন সহকর্মী শহীদুল ইসলাম সুজন। সালাম স্টিল ভোটের গাড়ি এখন আছে মানিকগঞ্জ 1 আসনে। আপনারা জানেন যে আসনটি কিন্তু ঘেউর, দৌলতপুর এবং শিবালয় উপজেলা নিয়ে গঠিত। এই এলাকায় প্রায় 4,67,000 ভোটার রয়েছে। আমরা আপনাদের বলতে পারি আসনটি কিন্তু মূলত নদী বিস্তৃত এলাকা। প্রতি বছর কিন্তু নদীর ভাঙনের শিকার হয় এখানকার হাজার হাজার মানুষ। তো এখানে কিন্তু বিএনপি, জামাত, ইসলামী শাসন আন্দোলন, হেফাজত ইসলাম, এমনকি এনসিপিরও প্রার্থী কয়েকজন রয়েছে। এখানে আসলে বিএনপির একজন বিদ্রোহী প্রার্থীও রয়েছে। তো সব মিলে বলতে পারি আসনটি কিন্তু একটি ত্রিমুখী ভোট যুদ্ধের সম্ভাবনা রয়েছে। যে এমপি এটি আশ্বাস এবং বাস্তবায়ন করবে, এমপি হিসাবে কিন্তু তাকেই তারা নির্বাচিত করবে। এই ছিল মানিকগঞ্জ 1 আসন থেকে আমার সালাম স্টিল ভোটের গাড়ি সর্বশেষ খবর। কিশোরগঞ্জে পাগলা মসজিদের দানবাক্স থেকে অতীতের সকল রেকর্ড ভেঙে এবার পাওয়া গেল 35 বস্তা টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার সহ বৈদেশিক মুদ্রা। জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা ও পুলিশ সুপার ডক্টর এস.এম. ফরহাদ হোসেনের উপস্থিতিতে 3 মাস 27 দিন পর সকালে 23টি দানবাক্স খোলা হয়। এখন চলছে টাকা গণনার কাজ। গণনা কাজে অংশ নিয়েছেন আল জামিয়াতুল ইমদাদিয়া ও পাগলা মসজিদের এতিমখানার সহ 2টি মাদ্রাসার প্রায় 360 জন শিক্ষার্থী, মসজিদের 45 জন স্টাফ, ব্যাংকের 100 জন কর্মী এবং মসজিদ কমিটি ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ মিলে প্রায় 500 লোক। মানুষের দানের এই টাকা দিয়ে তুরস্কের আদলে একটি আধুনিক ইসলামিক কমপ্লেক্স ও রিসার্চ সেন্টার তৈরি করা হবে। এছাড়া পাগলা মসজিদের ব্যাংক অ্যাকাউন্টে বর্তমানে 104 কোটি টাকা এফডিআর হিসেবে রাখা আছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আমরা 30 আগস্ট 2025 তারিখে খুলেছিলাম, তখন টাকার পরিমাণ ছিল
12,09,37,220 টাকা, যা গণনা শেষে রূপালী ব্যাংক মসজিদের অ্যাকাউন্টে জমা করা হয় এবং প্রাপ্ত স্বর্ণ সহ অন্যান্য দ্রব্য এবং ডলারগুলো জেলা প্রশাসনের ট্রেজারিতে জমা রাখা হয়। এখন 104 কোটি টাকা রয়েছে। সালাম সিল ভোটের গাড়ি নিয়ে ঢাকার 17 আসনে আছেন সহকর্মী মিজান শাহজাহান। সেখান থেকে তিনি জানাচ্ছেন নির্বাচনের খবরাখবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এখন আছি রাজধানীর বনানী, গুলশান ও ক্যান্টনমেন্ট নিয়ে ঢাকা 17 নির্বাচনী এলাকাটি গঠিত। এই আসনে বিএনপি কোনো প্রার্থী মনোনয়ন দেননি। তারা তাদের জোটের অন্যতম শরিক বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে এই আসনটি ছেড়ে দিয়েছে। অন্যদিকে জামাতের দাঁড়িপাল্লা প্রতীকে এই আসনে নির্বাচন করবেন SM খালিদুজ্জামান। বিএনপি এখানে প্রার্থী না দেওয়ায় ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ স্বাভাবিক কারণে জোটের প্রার্থী এবং বিএনপি নেতাকর্মী যারা আছেন তারা তার পক্ষ হয়ে কাজ করবেন, এমনটাই বলছেন এখানকার নেতাকর্মীরা। আর ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ তার নিজস্ব দলের যে প্রতীক রয়েছে গরুর গাড়ি, তিনি গরুর গাড়ি প্রতীকে নির্বাচন করবেন। আর আপনাকে একটা গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আজকে ভোটার হয়েছেন এই ক্যান্টনমেন্ট এলাকায়, অর্থাৎ এই ঢাকা 17 আসনের ভোটার তিনি। দেখা যাক আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে এখানে গরুর গাড়ি নাকি দাঁড়িপাল্লা নাকি অন্য কোনো প্রার্থীর বিজয় হয়। নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ভালুকা উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ 11 আসনের প্রার্থীরা। শিল্পাঞ্চল হিসেবে পরিচিত এই আসনের বড় সমস্যা যোগাযোগ ব্যবস্থা, মাদক ও চাঁদাবাজি। আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে জয় পেতে মরিয়া বিএনপি ও জামায়াতে ইসলামের প্রার্থীরা। তাদের অঙ্গীকার, ক্ষমতায় আসলে নাগরিক সুবিধা নিশ্চিতের পাশাপাশি গড়ে তোলা হবে আধুনিক ভালুকা। তরিক ইসলামের রিপোর্ট। দেশের প্রথম মডেল থানা ও অন্যতম বেসিক শিল্পনগরী ভালুকা। রাজধানী ঢাকা থেকে 70 কিলোমিটার দূরে ময়মনসিংহের অন্তর্গত ভালুকা উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ 11 আসন। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 3.5 লাখ। ভোটাররা বলছেন এখানকার অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, চাঁদাবাজি ও মাদক এবারের নির্বাচনে সমীকরণ হিসেবে কাজ করবে। আগে মানে অনেক মারামারি কাটাকাটি অনেক কিছুই হইতো, এইগুলো থেকে অনেকটাই বিরত আলহামদুলিল্লাহ। ক্ষমতায় যে ফেরস্তায় আসো, এর তো কোনো সরকারি ভাতা নাই, সরকারি তো কোনো বেতন নাই, ওরা দল ক্ষমতা দিয়ে তো চলে হবো। যারাই ক্ষমতা আসুক না কেন, 1 নম্বর দুর্নীতি যেন জিরো টলারেন্সে যায়। পথে পথে দেখা মেলে প্রার্থীদের নির্বাচনী ব্যানার আর ফেস্টুন। ভোটযুদ্ধে জয়ী হতে চলছে উঠান বৈঠক ও প্রচারণা। নির্বাচনে জয়ী হলে আধুনিক ভালুকা গড়ার প্রত্যাশা বিএনপি ও জামায়াতের মনোনীত প্রার্থীদের। রাজধানী ঢাকার পরে এই ভালুকাকে সারা বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় উপশহর হিসাবে আমরা এই ভালুকাকে প্রতিষ্ঠিত করতে চাই। আধুনিক শিল্প সমৃদ্ধ শিক্ষানগরী হিসাবে আলোকিত ভালুকা আমরা করতে চাই। সবার কাছেই যাচ্ছি এবং এই মেসেজটা পাচ্ছি যে আমরা 100% ইনশাল্লাহ আমরা জয় লাভ করতে পারবো। ভালুকার বেশিরভাগ ব্যবসায়ী তারা জানে যে জামাত ইসলামের যদি এমপি নির্বাচিত হয় তাহলে আমার চাঁদা দেওয়া লাগবে না। এই যে পরিবহন সেক্টর বলেন, প্রত্যেকটা সেক্টরে বলেন, এইগুলো অব্যাহত আছে 54 বছরই। এলাকা ও জীবনমান উন্নয়নের যোগ্য প্রার্থীকে বেছে নেওয়ার কথা জানান ভোটার ও সাধারণ মানুষ। রাজধানীর খুব কাছে হলেও উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত ময়মনসিংহের ভালুকা উপজেলা। এই উপজেলাটি মূলত আওয়ামী লীগের ঘাঁটি থাকলেও এবারের ভোটযুদ্ধ হতে যাচ্ছে বিএনপি ও জামাত মনোনীত প্রার্থীর মাঝে। এরই মধ্যে এই এলাকার ভোটাররা করছেন নানান সমীকরণ। তারা বলছেন এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, মাদক নির্মূল ও সন্ত্রাস দমনে যারাই ভূমিকা রাখবে তারাই এগিয়ে যাবে আগামীর ভোটযুদ্ধে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ময়মনসিংহ, ভালুকা। রাজধানী বাড়িধারা জামে মসজিদে অনুষ্ঠিত হচ্ছে হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা। এ সময় আয়োজকরা বলেন, পবিত্র কোরআনের প্রতি ভালোবাসা ও অনুশীলনের মনোভাব গড়ে তোলার জন্যই হিফজুল কোরআন প্রতিযোগিতার এই আয়োজন। মাওলানা মাসুদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় মসজিদের নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ উসমান, বাড়িধারা সোসাইটির সেক্রেটারি জেনারেল আব্দুল মতিন, বিশিষ্ট শিল্পপতি আব্দুল আওয়াল অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এবারে অর্থ সংবাদ। ফরিদপুরের চরাঞ্চলে ক্রমে বাড়ছে সরিষার চাষ। স্বল্প খরচে অধিক লাভজনক হওয়ায় দিন দিন সরিষার আবাদে ঝুঁকছেন এখানকার কৃষকেরা। গত বছর সরিষার দাম ভালো পাওয়ায় এবছর লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে উচ্চ ফলনশীল জাতের সরিষার আবাদ। তবে মৌসুমের শুরুতেই সারের দাম বাড়ায় সরিষা আবাদে হিমশিম খেতে হচ্ছে কৃষকদের। ফরিদপুর থেকে কামরুজ্জামান সোহেলের পাঠানো তথ্য ছবি নিয়ে আরো জানাচ্ছেন আশিকুর রহমান।
বিদেশ থেকে ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমিয়ে আনতে ফরিদপুরের চরাঞ্চলের এক ফসলি জমিতে ক্রমেই বাড়ছে সরিষার আবাদ। গেল বছর সরিষা বিক্রি করে লাভবান হওয়ার পাশাপাশি সরিষার তেলের চাহিদা বৃদ্ধি পাওয়ায় চরাঞ্চলের কৃষকরা সরিষা আবাদে বেশ আগ্রহী হয়ে উঠেছেন। চরাঞ্চলের জমি থেকে পানি নেমে যাওয়ার সাথে সাথে চলতি মৌসুমে জেলায় উচ্চ ফলনশীল জাতের বিনা 4, 9, 10, 11 বাড়ি জাতের সরিষা, টরি জাতের ও রাই 5 সরিষার আবাদ করেছেন কৃষকরা। গতবারের চেয়েও এবার বেশি ফলনের আশা করছেন তারা। তবে সারের দাম বৃদ্ধি পাওয়া সহ উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে কৃষকদের। সার ওষুধের দাম বাড়তি দিয়ে শস্য ক্ষেত করে জুটতেছি না। ফলন ভালো সম্ভাবনা আছে যদি বাজার দর ভালো পাই। গাছে এবার শস্যের দাম ভালো হয়েছে, এবার থেকে আবার বেশি করে করছি। চাহিদা বৃদ্ধি পাওয়ায় আমরা এবছর শস্য খাত করছি, যদি দাম এরকম আরো বৃদ্ধি পায় তাহলে আমরা আরো লাভবান হব। সরিষার ফলন বৃদ্ধিতে জমিতে অতিরিক্ত সার ব্যবহার না করার পরামর্শ দেয়া সহ সকল ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। আমাদের যে উঠান বৈঠকগুলো আছে এবং বিভিন্ন মিটিং আছে, কৃষকদের সবসময় বলছি যে সরিষা চাষের জন্য তারা অতিরিক্ত কোনো সার ব্যবহার না করে, সেক্ষেত্রে ফলন যেমন কমবে তেলের পরিমাণও কমে যাবে। জেলায় এবছর 14,463 হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এ পর্যায়ে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। গৃহযুদ্ধ ও গভীর মানবিক সংকটের মধ্যেই আগামীকাল মিয়ানমারে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে বহুল প্রতীক্ষিত মনে হলেও নির্বাচন ঘিরে সাধারণ জনগণের মধ্যে উদ্বেগ, অনিশ্চয়তাই বেশি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদনে বলা হয়, দেশটির নাগরিকরা মনে করছেন সামরিক সরকার তাদের আস্থাভাজন দলগুলোকে নির্বাচনের জন্য প্রস্তুত করেছে। বিরোধী মতবাদের রাজনৈতিক দলের উপর বিধিনিষেধ ও ভয়ভীতি প্রদর্শনের কারণে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না বলে মনে করেন তারা। বরং এই নির্বাচনকে সামরিক জান্তার ক্ষমতা বৈধ করার চেষ্টা হিসেবে উল্লেখ করে ভোট বয়কটের কথা জানান অধিকাংশ মানুষ। যদিও জান্তা সরকার সুষ্ঠু নির্বাচন আয়োজনে সকল প্রস্তুতির কথা নিশ্চিত করেছে। দীর্ঘদিনের সীমান্ত বিরোধের জেরে চলমান সংঘর্ষ বন্ধে তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। স্থানীয় সময় শনিবার কম্বোডিয়ার পক্ষ থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে জানানো হয়, দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রীরা স্বাক্ষর করার পরই 27 ডিসেম্বর 2025 দুপুর 12টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে। এতে সব ধরনের অস্ত্র ব্যবহার বন্ধ থাকবে এবং বেসামরিক মানুষ, স্থাপনা ও সামরিক লক্ষ্যবস্তুর উপর হামলা বন্ধ করা হবে। যৌথ বিবৃতিতে আরও বলা হয়, সীমান্ত এলাকায় সব ধরনের সেনা চলাচল স্থগিত থাকবে এবং বাস্তুচ্যুত সাধারণ মানুষকে দ্রুত নিজ নিজ ঘরে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হবে। এছাড়া দুই দেশ সীমান্তে মাইন অপসারণ, সাইবার অপরাধ দমন এবং পারস্পরিক সহযোগিতা জোরদারে একমত হয়েছে। বাংলাদেশের সংস্কৃতি লালনের অঙ্গীকার নিয়ে 2005 সালের 27 ডিসেম্বর যাত্রা শুরু করা বৈশাখী টেলিভিশন আজ 21 বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে টিভি চ্যানেলটিকে স্বাগত জানিয়েছে এটিএন বাংলা। সন্ধ্যায় এটিএন বাংলার পক্ষ থেকে ফুল নিয়ে বৈশাখী টিভিতে যান সম্প্রচার ও অনুষ্ঠান উপদেষ্টা তাশিক আহমেদ। বর্ষপূর্তির শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, সকলের আন্তরিক প্রচেষ্টা ও দর্শকদের ভালোবাসাতেই এই সাফল্য সম্ভব হয়েছে। এ সময় বৈশাখী টেলিভিশনের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন উপস্থিত ছিলেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কারো পক্ষে নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুপুরে ভোলার সরকারি স্কুল মাঠে ভোটের গাড়ি ক্যারাভ্যান উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী 12ই ফেব্রুয়ারি খুবই উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গত 15 বছর সত্যিকার অর্থে দেশে কোনো নির্বাচন হয়নি বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। আমরা চাই একটি নির্বাচন হোক যেটাতে মানুষ তার ইচ্ছা মতো ভোট দিতে পারবে। এই সরকার কিন্তু কোন দলের পক্ষে নয়, আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি আপনাদের। আপনার গণভোটের প্রশ্ন আছে, আপনি আসলে দুটো ব্যালটে ভোট দেবেন, একটা তো ছোট না অথবা না রঙিন ব্যালট, আর একটা নর্মাল ব্যালট আমরা সবসময় যেটা দেখে আসছি সেটাতে আপনার প্রার্থীদের নাম থাকবে, সেখানে আপনি ভোট দেবেন।
এ পর্যায়ে খেলার খবর। রাজশাহী ওয়ারিয়র্সকে 5 উইকেটে হারিয়ে জয় দিয়ে এবারের বিপিএল আসর শুরু করল ঢাকা ক্যাপিটালস। 133 রানে জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলের 5 রানে সাইফ হাসানের উইকেট হারায় ঢাকা। তবে শুরুর বিপর্যয় সামাল দিয়ে 5 উইকেটে 135 রান তুলে 7 বল হাতে রেখে জয় পায় মোহাম্মদ মিঠুনের দল। ঢাকার পক্ষে সর্বোচ্চ 45 রান করেন আব্দুল্লাহ আল মামুন, নাসির হোসেন করেন 19 রান, সাব্বির রহমানের ব্যাট থেকে আসে 21 রান। এর আগে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামা রাজশাহীর শুরুটা ভালো হয়নি। ইনিংসের প্রথম বলে সাহিবজাদা ফারহানকে হারায় তারা। শেষ পর্যন্ত 8 উইকেটে 132 রানে থামে রাজশাহীর ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ 37 রান করেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত। ঢাকার হয়ে 3টি উইকেট তুলে নেন ইমাদ ওয়াসিম, নাসির হোসেন পেয়েছেন 2 উইকেট। বিপিএল ক্রিকেট উৎসবের মাঝেই শোকের কালো ছায়া। মাঠে হার্ট অ্যাটাক করে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ আসর শুরু করেছে ঢাকা ক্যাপিটালস। ম্যাচ শুরুর আগ মুহূর্তে ক্রিকেটারদের নিয়ে গা গরম করছিলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। অনুশীলন সেশন পরিচালনার সময় আচমকা অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে সিপিআর দেওয়া হয় এবং অ্যাম্বুলেন্সে করে সিলেটের আল হারামাইন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। যদিও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। জানা গেছে হাসপাতাল নেওয়ার পথেই মৃত্যু হয়েছে দেশ বরেণ্য এই কোচের। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। তারেক রহমানের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত ও জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম সম্পন্ন। ভোটার হচ্ছেন ঢাকার 17 আসনে। ফিঙ্গার ও আইরিশ দিলেন জায়মা রহমান। ওসমান হাদির কবর জিয়ারত ও জাতীয় কবির সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা। নির্বাচন নিয়ে শঙ্কা কাটলেও ষড়যন্ত্র থেমে নেই মির্জা ফখরুল। ফের ইনকিলাব মঞ্চের শাহবাগ অবরোধ। শহীদ ওসমান হাদির খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা। গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান। ঝিনাইদহ 4 আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সংখ্যালঘুদের দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, অভিযোগ প্রেস সচিব শফিকুল আলমের। গণমাধ্যমকে সতর্কতার সাথে এআই প্রযুক্তি ব্যবহারের আহ্বান। এবং কিশোরগঞ্জের পাগলা মসজিদের ডান বাক্সে মিলল 35 বস্তা টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার। অতীতের সব রেকর্ড ভেঙেছে দাবি ডিসি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।